আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইনে ক্লাসে সবাইকে তোমাদের স্বাগতম। আমি মৌশার ব্রাঞ্চ থেকে সোনিয়া আক্তার বাংলা টিচার বলছি। ঠিক আছে, আমরা চলো এখন পড়ার আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মানবজাতি নামক কবিতা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এটির মূল কবিতা পড়েছিলাম, শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের আমি একটা ক্লিয়ার একটা ধারণা দিব এটির গঠনরূপ সম্পর্কে। এই চারটা সময় তোমরা দেখো সৃজনশীলের গঠনরূপ। সৃজনশীল প্রশ্নে চারটি ধাপ রয়েছে: জ্ঞানমূলক, ফার্স্ট ওয়ান জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নে হচ্ছে পার্ট থাকবে একটি জ্ঞানমূলক, আর অনুধাবনমূলক প্রশ্নে থাকবে দুইটি পার্ট, জ্ঞানমূলক আর অনুধাবনমূলক। প্রয়োগমূলক প্রশ্নে থাকবে তিনটি পার্ট, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক। লাস্ট ওয়ান হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এটি থাকবে চারটি পার্ট, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। এই জ্ঞানমূলক প্রশ্নে জ্ঞানমূলকে একটি বাক্যে বা একটি লাইনে তোমাদের লিখতে হবে। সঠিক হলে মার্কস পাবে, আর ভুল হলে নাম্বার কাটা যাবে। অনুধাবনমূলক প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন একটি লাইনে লিখতে হবে বা একটি বাক্যে, আর অনুধাবনমূলক এর পরের যে প্রশ্নটা সেটি হচ্ছে জ্ঞানমূলকের আলোচনায় তোমাদের 6 থেকে 7 লাইন লিখতে হবে অনুধাবনমূলক প্রশ্নে। 3 নাম্বার যে প্রয়োগমূলক প্রশ্নে, এটি হচ্ছে 3টে পার্ট। আগের মতনই জ্ঞানমূলকে একটি বাক্যে লিখতে হবে, অনুধাবনমূলক জ্ঞানের আলোচনা করতে হবে, এবং প্রয়োগটা এখানে অনুধাবনমূলক অবশ্যই কখনো উদ্দীপক নিয়ে আলোচনা কখনোই করবে না, অবশ্যই কখনোই করবে না উদ্দীপক নিয়ে আলোচনা। কিন্তু প্রয়োগমূলকে আমাদের উদ্দীপক এবং মূল পাঠ্য বইয়ের আলোচনা এখানে আসবে। এটি 1.5 পৃষ্ঠার মতো তোমাদের লিখতে হবে। তারপরে শেষ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। জ্ঞানমূলক একটি বাক্যে, যেটা বলেছে আগে, অনুধাবনমূলক জ্ঞানের আলোচনা, প্রয়োগমূলক উদ্দীপক এবং মূল পাঠ্য বইয়ের আলোচনা হবে, এবং উচ্চতর দক্ষতামূলক এখানে তোমাদের এই 3-4 প্রয়োগমূলক হচ্ছে তোমাদের যে কি বুঝলে তোমাদের প্রয়োগটা ঘটাবে, তোমরা যে কি বুঝতে পারলে প্রশ্ন সম্পর্কে, সেটা প্রয়োগমূলক এখানে লিখবে উদ্দীপক আর মূল পাঠ্য বইয়ের আলোকে। আর লাস্ট হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, এখানে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে 3-4 আলোচনা থেকে তোমাদের মূল বক্তব্যটা লিখবে, এবং শেষে লিখতে হবে যে এই বক্তব্যটি যথার্থ কিনা, তুমি এই প্রশ্নের সাথে একমত কিনা, সেটা তোমাদের উচ্চতর দক্ষতামূলকে লিখতে হবে। এখন আজকে আলোচনার বিষয়ে আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদটি পড়ে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। আমি পড়ছি, সবাই পেজ বের করো। পেজ নাম্বার হচ্ছে 66 পেজ, এই চারুপাঠ বই B1 এর। রহিম, শ্যামল ও রোজারিওর 3 বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায়। আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের মা বাবা খুব খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অতি অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। ক নম্বর প্রশ্ন, মানবজাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জ্ঞানমূলক প্রশ্ন যেটি, এটার উত্তর হচ্ছে তোমাদের মূল পাঠ্য বই থেকেই দেয়া হয়। এই উত্তরটা হচ্ছে এখানে দেয়া আছে পাঠ পরিচিতি থেকে। তোমরা উত্তরটি এভাবে লিখবে 1 লাইনে, মানবজাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জ্ঞানমূলক। ব্যাস, শেষ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে দেখো, দুনিয়া সবারই জনমবেদী, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এটি প্রথমে 2টা পার্ট লিখবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে জ্ঞানমূলক, 2 নম্বর হচ্ছে অনুধাবনমূলক। জ্ঞানমূলকে লিখবে হচ্ছে
63 পেজে দেখো শব্দার্থটিকার মধ্যে রয়েছে দুনিয়া সবারই জন্মবেদী, ওই কথাটি। তার মানে এখানে লিখবে হচ্ছে দুনিয়ার সবারই জন্মবেদী, এই কথা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র, সব মানুষেরই জন্মক্ষেত্র। এটি হচ্ছে জ্ঞানমূলক। তারপরে এই জ্ঞানমূলকের আলোচনার ভিত্তিতে তোমরা একটু এটার ব্যাখ্যা দিবে, অনুধাবনমূলক লিখবে। সেটা হচ্ছে দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করলেও মানুষ ভেদাভেদ তৈরি করলেও সকল মানুষ এই পৃথিবীতে জন্মেছে। বাইরের ভেদাভেদ মানুষকে আলাদা করলেও পৃথিবীতে সকল মানুষ এক ও অভিন্ন। প্রশ্নোক্তটি কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। এটির অনুধাবনমূলকে তোমরা এই জ্ঞানের আলোচনাটা এই কয়েকটি লাইনে লিখতে হবে। গ নাম্বার হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নে এখানে বলেছে প্রশ্নটা রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। সাধারণত এখানে সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল অমিল এগুলো জানতে চাওয়া যায়। তো এখানে বলেছে যে কবিতার বক্তব্যটি ফুটে উঠেছে, এটা ব্যাখ্যা করো। প্রথমে লিখবে জ্ঞানমূলক। জ্ঞানমূলক কি লিখবে? রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার জাতি ভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে। হ্যাঁ, এটি সত্য, জ্ঞানমূলক। অনুধাবনে সেকেন্ড পার্টে যাবে, লিখবে হচ্ছে পৃথিবীতে জাতি, ধর্ম ও বর্ণের ভেদ কৃত্রিম। রহিম, শ্যামল, রোজারিওর এই কৃত্রিমতাকে উপেক্ষা করতে সক্ষম হয়েছে। সব জাতিভেদ ভুলে তারা বন্ধুত্ব গড়ে তুলেছে। তিন ধর্মের, কিন্তু দেখো তিন ধর্মের লোক, তারপরে সবাই জাতিভেদ ভুলে তারা কিন্তু বন্ধুত্ব নিজেদের মধ্যে গড়ে তুলেছে। তো এখানে আমাদের অনুধাবনে এটা লিখবে। তারপরে হচ্ছে গ নাম্বারে যেটা প্রয়োগমূলক, এখানে প্রয়োগ ঘটাবে তোমাদের। এখানে উদ্দীপক, এটার আলোচনা প্লাস হচ্ছে এই মূল কবিতার যে আলোচনাটা সেটা এখানে লিখতে হবে। প্রয়োগমূলকে আমি আলোচনা করছি, দেখো লিখবে হচ্ছে এটা যে উদ্দীপকের তিন বন্ধু রহিম, শ্যামল ও রোজারিওর তিন ধর্মের অনুসারী, তবুও তারা একে অপরের সহযোগী, নিজেরা নিজেদের সব কাজ ভাগ করে নেয়। মানুষজাতি কবিতায় ঐক্যের কথাই বলা হয়েছে, যদিও কিছু মানুষ আত্মস্বার্থে নিমজ্জিত, তারা নিজ স্বার্থে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে। মানুষের মহানুভবতা, তার মনুষ্যত্ব উদ্দীপকটিতে যার দেখা মেলে। এক্ষেত্রে উদ্দীপকের তিন বন্ধুর বন্ধুত্বে মানুষজাতি কবিতার মানুষের জাতি ভেদহীন ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে আমি আলোচনা করলাম হচ্ছে এই উদ্দীপক এটা আর কবিতার নিয়ে। এই হচ্ছে আমার গ নাম্বার গেল। লাস্ট যে পোর্শন সেটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে, দেখো সবাই প্রশ্নটা, উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে দেখো লাস্টে যে লাইনটা কি বলেছে সবাই খেয়াল করো। রহিমের বাবা বলেন, তোমরা অতি অসাধারণ। আমি আবার পড়ছি লাইনটা, দেখো, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। বুঝে গেল? তার বাবা, রহিমের বাবা এই কথাটি বলেছেন। আচ্ছা, এখন তাহলে ঘ নাম্বারে এই চার্ট দেখো তোমরা, চার্টে এই ঘ নাম্বারে কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে কিন্তু 4টা পার্ট রয়েছে। তো জ্ঞানমূলকে আমরা চলে যাই। জ্ঞানমূলক যদি ডিসকাস করি তাহলে উদ্দীপকের রহিমের বাবার এই কথাটি দিব, এই লাইনটার দ্বারাই আমাদের জ্ঞানমূলক প্রশ্নটা এসে যাবে। উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি যুক্তিসঙ্গত। তার মানে উক্তিটি ঠিক, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, তারপরে হচ্ছে অনুধাবনমূলক, পরের পার্টটায় যাব। অনুধাবন, তার মানে এই প্রশ্ন থেকে আমরা আনসারটা পেয়ে গেলাম। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, মানুষজাতি কবিতায় ধর্মবর্ণের ঊর্ধ্বে মানুষের বড় পরিচয়, যে মানুষ এই বিষয়টিতে উঠে এসেছে। ধর্মবৈষম্য মানুষের মাঝে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করলেও জন্মসূত্রে মানুষ একই পরিচয়ে পরিচিত। এই হচ্ছে, এটা হচ্ছে অনুধাবনমূলক পার্ট। 3 নাম্বার হচ্ছে প্রয়োগমূলক।
প্রয়োগমূলকে আমরা লিখবো হচ্ছে উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যে মানুষকে মানুষ হিসেবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায়। দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার অনেক উপরে স্থান দিয়েছেন। ঠিক আছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত অনেক উপরে স্থান দিয়েছেন। আলোচ্য উদ্দীপকে বন্ধুদের সম্পর্ককে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে। এখানে হচ্ছে প্রয়োগমূলকে আমাদের এই 3 নাম্বার পার্টটি আমরা আলোচনা করলাম। এখন লাস্ট যে পোর্শন সেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এই উচ্চতর দক্ষতামূলকে এখানে তোমরা যে জিনিসটি আলোচনা করবে সেখানে হচ্ছে এই কবিতার পুরোটা মূল আলোচনা, কবিতার মূল আলোচনাটা এখানে লিখবো আমরা। কি হবে দেখো, এখানে লিখতে হবে কি, গোটা দুনিয়ায় মানুষের সাথে মানুষের যে জন্ম সম্পর্ক, সে বিচারে মানুষের আসল পরিচয় ধর্মে বর্ণে নয়, বরং মানুষ হিসেবে। ঠিক আছে, এখানে কি বলেছে যে গোটা দুনিয়ায় মানুষের সাথে মানুষের যে জন্ম সম্পর্ক, এই পুরা দুনিয়ার মানুষের মধ্যে যে গোটা দুনিয়ার মানুষের মধ্যে যে আমাদের জন্ম সম্পর্কটি রয়েছে, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে ধর্ম বর্ণে কিন্তু নয়, বরং আমরা কি পড়েছি, বরং এটা হচ্ছে মানুষ, এই মানুষ হিসেবেই সে পরিচিত। ঠিক আছে, পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। মানবিকতার এদিকটি উদ্দীপক এবং মানুষ জাতি কবিতার মূল সুর। ঠিক আছে, তার মানে ব্যাপারটি এই যে পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে এই মানুষ জাতি। এই মানুষ জাতি কবিতাটি সব মানুষকে নিয়ে কিন্তু মানুষ জাতি কবিতাটি গড়ে উঠেছে। এখানে ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ আমরা দেখতে পাই না। মানবিকতার এই দিকটি উদ্দীপক এবং মানুষ জাতি কবিতার মূল সুর। এদিক থেকে উদ্দীপকের রহিমের বাবার বক্তব্য যেন মানুষ জাতি কবিতার মূল বক্তব্য। এখানে রহিমের বাবা যে কথাটি বলেছেন যে তোমরা অতি অসাধারণ, 3 বন্ধুকে বলেছেন, হ্যাঁ, তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। এটাই বলেছে, যে এটাই তার মানে এদিক থেকে উদ্দীপকের রহিমের বাবার বক্তব্য যেন মানুষ জাতি কবিতারই মূল বক্তব্য। তার মানে এই আলোচনা, এই রহিমের বাবার যে কথাটি বলেছেন এইটা, আর এই ঘ নাম্বারে যে এই যে বলা হয়েছে যে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানুষ জাতি কবিতার মূল সুর, তার মানে এটাই হচ্ছে মূল বক্তব্য এখানে। তো ঠিক আছে, তাহলে উচ্চতর দক্ষতা বোঝা গেল। এই উচ্চতর দক্ষতামূলক এখানে আমরা ডিসকাস করব। যে জিনিসটা ডিসকাস করা হলো উচ্চতর দক্ষতার মূলকে আমরা ডিসকাস করলাম কি, যে এই যে 3টা পার্ট, এই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, হ্যাঁ, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। উচ্চতর দক্ষতামূলক মানে হচ্ছে সবগুলো মিলে আমাদের মূল ভাবটা আমরা এখানে লিখবো আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানেই তোমাদের আলোচনা শেষ। তোমরা এরকম করে, আমি সবসময় তোমাদের বলেছি যে তোমাদের সৃজনশীল প্রশ্ন বলো, এমসিকিউ, যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই গদ্য পদ্য সবসময় এটার মূল পাঠটা অবশ্যই তোমাদের আলোচনায় থাকতে হবে। ঠিক আছে, মূল পাঠটা অবশ্যই মূল বক্তব্যটি ভালো মতন তোমাদের নলেজে রাখতে হবে। তাহলেই তোমরা এই সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন যে এগুলো লিখতে পারবে। আমি ক্লাসে সবসময় বলি গদ্য বা পদ্য যেটাই বলি না কেন, তোমরা ভালো মতো পড়লে দেখা যায় যে ওটার আলোকেই উদ্দীপক যেটাই আসুক না কেন সেটা কিন্তু তোমরা আনসার করতে পারবে।
ঠিক আছে? তো এই গঠনরূপ, এই সৃজনশীল প্রশ্নের গঠনরূপ এটা মাথায় রেখে এই পার্টগুলো আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু আমাদের আনসার করা সম্ভব। আর মূল যে আলোচনা, গদ্য পদ্যের মূল আলোচনার যে কবিতা বলো, পদ্য বলো, গদ্যাংশ পদ্যাংশে, এটা যদি পুরাটা আমাদের মাথায় থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে কোনো অসুবিধা হবে না। অনেকে দেখা গেছে যে এই উচ্চতর দক্ষতা এই জিনিসটা বুঝতে পারে না। এটার জন্য আসলে তোমাদের এই তিনটার আলোকে কিন্তু বেসিসে আমাদের উচ্চতর দক্ষতামূলক এটা লিখতে হবে। আচ্ছা, এখন তোমাদের HWটা হবে লার্ন প্লাস রাইট সৃজনশীল প্রশ্ন, নম্বর হচ্ছে 16। ঠিক আছে, এটা তোমাদের থাকবে। আর মানবজ্যোতি কবিতাটি আবারও ভালো মতন তোমরা সবাই রিডিং অবশ্যই এটার পড়বে। এটা পড়লেই দেখা যায় যে এটা পড়লেই তোমরা সব নলেজে আসবে তোমাদের। ঠিক আছে, আমি আবার তোমাদের লাস্ট একটা ডিসকাশন করছি যে সৃজনশীল প্রশ্নের স্টেপগুলো কি কি। যে জ্ঞানমূলক, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নে যে জ্ঞানমূলকে কিন্তু একটি বাক্যে বা একটি লাইনে লিখতে হবে। হুবহু বই থেকে এটি আসে। ঠিক আছে, এটা যদি ঠিক লেখো মার্কস পাবে, আর ভুল যদি লেখো মার্কস কিন্তু পাবে না। আর অনুধাবনে কিন্তু দুইটা পার্ট, যেটা জ্ঞানমূলক অনুধাবন, অনুধাবনে কিন্তু কখনোই তোমরা উদ্দীপক নিয়ে কখনো লিখতে যাবে না, কখনোই না। এটা লিখবে হচ্ছে জ্ঞানের আলোকে। জ্ঞানমূলক অর্থাৎ একটি লাইনে যে লেখা হলো সেই লাইনের কিছুটা এক্সপ্লেইন তোমরা করবে, কিছুটা ব্যাখ্যা তোমরা দিবে। এই হচ্ছে অনুধাবনমূলক, অনুধাবন ঘটাবে। প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক একটি লাইন, সেটার ব্যাখ্যা হচ্ছে অনুধাবনে স্টেপ বাই স্টেপ আসবে আর কি। ঠিক আছে, আর প্রয়োগে হচ্ছে, তো বললাম প্রয়োগে অনুধাবনে কিন্তু কখনোই উদ্দীপক নিয়ে তোমরা আলোচনা করবে না, বারবার তোমাদের বলছি। আর প্রয়োগে কিন্তু অবশ্যই উদ্দীপক নিয়ে আলোচনা করতে হবে। উদ্দীপক, যেই উদ্দীপকটা তোমাদের দেয়া থাকবে সেটা অবশ্যই খুব ভালো মতো পড়তে হবে। একবার না বুঝলে 2-3 বার পড়ো, ভালো মতন পড়ে ওটার আলোকে প্লাস তোমাদের মূল যে কবিতা পদ্যাংশ বা গদ্যাংশ যেটা থাকবে সেই আলোকে তোমাদের কিন্তু এই প্রয়োগমূলক প্রশ্নটি লিখতে হবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে শেষ হচ্ছে, আরেকবার ডিসকাস করছি, জ্ঞানমূলক এক লাইনে অনুধাবন, সেই জ্ঞানের আলোকে লিখবে একটু ব্যাখ্যা। প্রয়োগ হচ্ছে উদ্দীপক যেটা থাকবে সেইটা প্লাস হচ্ছে মূল পাঠ বইয়ের যে আলোচনা সেটা থেকে লিখবে। আর উচ্চতর দক্ষতার মূলকে লিখবে হচ্ছে সবগুলোর আলোকে তোমার কি মনে হলো, যে তুমি কি এটার সাথে একমত, সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা লিখবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর এই প্রশ্নটি পড়বে ভালো করে, এটা বুঝে বুঝে পড়বে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।